বেরিয়ে পড়েছি। চলো আমার সাথে রাস্তাটা শেয়ার করবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি আনসার স্টোরি। ওয়েলকাম টু দ্য নিউ ট্রাভেল ব্লগ। সো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো ফাইনালি মেট্রো পেয়ে গেছি আর মেট্রোতে উঠে গেছি। দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে। তো এরপর যাচ্ছি আমরা ডেস্টিনেশনে, সেই ডেস্টিনেশন যেখানে আমরা ব্লগটা করব। যেখানে আসার কথা বললাম সেখানে আমরা নেমে গেছি। এখানে আসতে হলে কীভাবে আসতে হয় তোমাদের বলে দিই। মেট্রো স্টেশন রবীন্দ্র সদনে নামলে অন্য কিছু করে আসো, তাহলে তোমাদেরকে নামতে হবে এলজিন রোড। তো চলো এবার রাস্তা দিয়ে হাঁটতে আসছি এখন। তার উপর মধ্যে একটু বৃষ্টিও সকাল থেকে নাকি বৃষ্টি হবে, যদিও সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাওয়া যাক। তো যেমন কথা তেমন কাজ, তো বলতে না বলতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল মুষলধারে। তো একটুখানি ওয়েট করে দেখি কি হয়, তারপর আবার যাওয়া যায়। বৃষ্টি পড়ছিল যে একটুখানি দাঁড়িয়ে যেতে হলো, বৃষ্টির মধ্যে তো যাওয়া যায় না। তো আবার স্টার্ট করলাম হাঁটা, দেখি কতক্ষণে গিয়ে। তো আজকের ব্লগের ডেস্টিনেশন যেখানে, তো সেখানে আমরা পৌঁছে গেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এটা ঠিক তারই বাড়ি, আমরা যাকে নেতাজি বলে চিনি, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এক কিংবদন্তি নেতা। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্লগটা তোমাদের জন্য। তো এখন আমরা আছি এই বাড়ির সামনে। এটা খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস, সত্যিকারে বলতে হিস্টোরিক্যাল। আমাদের কাছে তো একটা স্মরণীয় বলতে পারবো। এখানে যে মানুষ থাকতো সেই মানুষটা হচ্ছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স আজকে বলতে পেরেছি, সেই জন্য অনেকটা ভূমিকা রয়েছে, অনেকটা বেশিরভাগ ভূমিকা রয়েছে। আমরা আজকে তার বাড়ির সাথে পুরো সে কোথায় থাকতো না থাকতো, সে কী হয়েছে সব কিছু শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকবো। আর চলো। জানিয়ে রাখা ভালো, জানকীনাথ বসু ছিলেন হরনাথ বসু এবং কামিনী বসুর পুত্র এবং ব্যারিস্টার। এটা হচ্ছে জেএন বোস। তো আমরা সবাই জানি যে সুভাষচন্দ্র বোসের বাবার এটা বাড়ি। তো এটা হচ্ছে জেএন বসু। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাড়িটা অবস্থিত কলকাতার এলগিন রোডে, যেটা কিনা বানানো হয়েছিল 1909 সালে। জানকীনাথ বসু এই বাড়ির নির্মাতা। এই বাড়িটাই এখন মিউনিসিপ্যাল কর্পোরেশন মেনটেন করে, আর এটাকে এখন মিউজিয়াম হিসেবে দেখানো হয়। আমাদের সাথে শেয়ার করছি বাইরে থেকে বাড়িটার লুক কীরকম লাগছে, তো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। এটাকে এখন নেতাজি মিউজিয়াম বলা চলে, আবার নেতাজি ভবনও বলে। তো এটার যে পরিদর্শন টাইম হচ্ছে বেলা 11টা থেকে 5টা অবধি। তো তোমরা যদি আসো তো তাহলে এখানে 11 থেকে 5টার মধ্যে আসবে। আর টিকিট এখানে আমরা তো ভবনে ঢুকে গেছি, কিন্তু এবার ভবনে ঢোকার পরও আমাদেরকে যেটা করতে হবে সবার ফার্স্ট, সেটা হচ্ছে টিকিট কাটতে হবে। এবার যাই হচ্ছে টিকিট কাউন্টারে গিয়ে দেখি কত টাকা, তারপর আমরা যাই। টিকিট কাটা হয়ে গেছে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে অ্যাডাল্টে 20 টাকা, আর যারা বাচ্চা আছে তাদের হচ্ছে 10 টাকা করে। তো তোমরা খুবই কম টাকার। তো তোমরা এসে এখানে একটা ভিজিট করেই যেতে। ভেতরে ঢোকার পর তোমরা সিকিউরিটি গার্ডের যা বলবে সেগুলো মেনে চলো, কারণ হচ্ছে এখানে অনেক কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমার মনে হয় সবাইকে মেনে চলা উচিত। কারণ এত বছরের একটা জিনিস, যেটা স্মৃতি হিসাবে বা একটা মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে, সেই জিনিসটা আমাদের সবাইকেই রেসপেক্ট করা উচিত। সুভাষচন্দ্র বসু অর্থাৎ আমাদের নেতাজি বসুর জন্ম হয় 1896 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি। তিনি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিলেন জানকীনাথ বসু এবং তার মাতার নাম ছিল পয়াবতী বসু। তিনি ছিলেন তার পিতামাতার নবমত সন্তান। 1902 সালে কটক শহরেই তার প্রথম পড়াশোনা শুরু হয় এবং তিনি 12 বছর বয়সে কটক শহরের রাভেনস কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এবং তিনি এতটাই পড়াশোনায় ভালো ছিলেন, তিনি পরে উচ্চশিক্ষা অর্জনের জন্য 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং তিনি সেখান থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এখানেই শেষ নয়, এবং এর ছাড়াও তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পান এবং আইএসএ হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি 1921 সালে সেই চাকরি থেকে পদত্যাগ করে দেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে কিছু ফুটেজ দেখানো হচ্ছে তখনকার দিনে তিনি কিভাবে কি করেছিলেন সেই নিয়ে। আপনি কি এখানে অনেকদিন ধরে আছেন? কত বছর ধরে? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি আগের বছর এখানে এসেছিলাম, এটা কিছুদিন ফুল বন্ধ ছিল। আচ্ছা, তারপর এটা আবার কবে ওপেন হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি আগের ভিডিওগুলো তো দেখেছি যে মাস্ক পরিনি, তো ভেতরে এসে মাস্ক পরেছি, কারণ মাস্ক পরাটা ম্যান্ডেটারি নয় এখন, কিন্তু তাও যেখানে যা রুলস সেখানে সেটা ফলো করতেই হবে। 1921 সালে তিনি গান্ধীজির সাথে সাক্ষাৎ করেন এবং গান্ধীজির নির্দেশে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাজ শুরু করে দেন। কিন্তু কিছু মতবিরোধের কারণে তিনি পার্টি ছেড়ে দেন এবং তিনি নিজের চেষ্টায় তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এবং কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় এবং তিনি ফরওয়ার্ড ব্লক একটি স্বাধীন দলে পরিণত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু মূলত এই দলের মাধ্যমেই স্বাধীনতা সংগ্রামকে তীব্রতর করেছিলেন এবং তার এই উক্তিটি আমার মনে আছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার অবদান সত্যি কোনোদিনও আমাদের কাছে ভোলার মতো নয়। তিনি আমাদের দেশের জন্য যা করে গেছেন সেটা অতুলনীয়। তিনি সব জায়গায় গেছেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে এই ফরওয়ার্ড ব্লক দল গঠন করার জন্য তাকে ব্রিটিশ সরকার অনেকবার কারারুদ্ধ করেছিল। ব্রিটিশ সরকারকে তাকে মুক্তি দিতে বাধ্য করার জন্য নেতাজি জেলে অনশন শুরু করে দেন এবং ফলে ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে রাখারও নির্দেশ দেন। এরপর 1941 সালে সুভাষ তার নিজের বাড়ি থেকে পালিয়ে যান আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছে যান এবং সেখান থেকে তিনি জার্মানি ও জাপানের কাছে ভারত থেকে ব্রিটিশ রাজ দূর করার জন্য সাহায্যের আবেদন করেন এবং তিনি 1940 সালে জার্মানি থেকে সিঙ্গাপুরে আসেন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং স্লোগান দেন যে দিল্লি চলো। স্লোগানের সাথে তিনি ভারতীয় ঔপনিবেশিক সরকারকে উপর আক্রমণ করে দেন। বিপরীত দিকে যুদ্ধ পরিস্থিতি অবনতি ঘটতে থাকে এবং জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে এবং একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায় এবং জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে আইএনও আত্মসমর্পণ করে দেয়। 1934 খ্রিস্টাব্দে মায়ানমারের জেলে যখন বন্দী ছিল সুভাষচন্দ্র বসু, তিনি অসুস্থ হয়ে যান এবং ব্রিটিশ সরকার তাকে মুক্তি দেওয়ার রাজি হয়ে যায়। তিনি যদি কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবেই তিনি মুক্তি পাবেন। সুভাষচন্দ্র বসু সেখান থেকে ইউরোপে যাওয়ার মনস্থ করেন এবং সেখান থেকে ভিয়েনা পৌঁছান এবং সেখানে গিয়ে তিনি একটি বই লিখেন, ইন্ডিয়ান পিলগ্রিম, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। সময় তার পাণ্ডুলিপি টাইপ করার জন্য এক অস্ট্রেলিয়ান মহিলা হেল্প করেন, এমিলি সেঙ্কেল তাকে সাহায্য করেন এবং পরবর্তীকালে তার সচিবও হন এবং তার সাথেই তিনি পরবর্তীকালে বিয়ে করেন এবং এক কন্যা সন্তান অনিতা বসু পাফকেও জন্ম দেন। এমিলি সেঙ্কেল কখনো ভারতে আসেননি, কিন্তু তার বৃহত্তর বসু পরিবার এবং নেতাজির সহযোগিতায় তার চিরকাল যোগাযোগ এবং সুসম্পর্ক ছিল। অনিতা বসু পাফ ভারতে বহুবার এসেছেন এবং তিনি পেশায় অর্থনীতিবিদ এবং স্বামী মার্টিন পাফ জার্মান পার্লামেন্টের প্রাক্তন সদস্য এবং তাদের দুটি পুত্র এবং একটি কন্যা আছে। ঐতিহাসিকদের মতে 1945 সালের 18ই আগস্ট সুভাষচন্দ্র বসুকে বহনকারী জাপান বিমান এবং জাপান শাসিত ফোরমোসায় বিধ্বস্ত হবার পর আগুনে দগ্ধ হয়ে বসুর মৃত্যু ঘটে। তবে তার অনেক অনুগামী এবং বিশেষত বাংলায় এই ঘটনাটি নিয়ে অনেকেই অনিশ্চিত ছিল এবং অস্বীকার করে যে এমনকি এখনও এই মৃত্যু নিয়ে সম্পর্কিত পরিস্থিতি নিয়ে অবিশ্বাস করে। এই তথ্যটি কেউই মানতে চান না।
তো উপরে যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামটা ঘুরে আসার পর আমার কি মনে হয়েছে তোমার সাথে শেয়ার করি। হচ্ছে আছে, আর উপরে আরও জিনিস ফটোগ্রাফি ছিল, ফুটপ্রিন্ট ছিল, তারপর জামা কাপড় ছিল, জুতো ছিল, অনেক কিছু ছিল যেগুলো মিউজিয়ামে রাখা আছে। সেগুলো ইন্ডিপেন্ডেন্স ডে সেটা বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এবং সুভাষচন্দ্র বোস এমন কোনো জায়গা বাদ যায়নি যেখানে উনি গিয়ে পর এই দেশের জন্য আমাদের স্বাধীনতার জন্য লড়াই করে এসেছে। তো আমাদের লাস্ট স্কেপ করেছিল এই গাড়িটা শেয়ার করি এই বাড়ি থেকেই লাস্ট যখন পালিয়েছিল। আর এটার আর একটা কথা বলে রাখি, এখান থেকে ডাইরেক্ট কিন্তু ঘুমোতে গেছিলো, কোনো ট্রেন বা কোনো বাস নেই, এখান থেকে ডাইরেক্ট ঘুমোতে গেছিলো। এবং কে তাকে ছাড়তে গেছিলো সে হচ্ছে তার ভাই। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে শিশির কুমার বোস, যে তাকে ছেড়ে দিয়ে এসেছিল বোমা অবধি। তো এটা হলো নেতাজির খবর। সেখানে হচ্ছে নেতাজি যাবতীয় জিনিসপত্র খাট থেকে শুরু করে চটি, তারপর যেটা থেকে শুরু করে তার যে কংগ্রেসের যে প্রেস যেটা পেয়েছিল, যেটা প্রেস হচ্ছে আজাদ করে দিয়েছিল, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, কিছু কয়েকটু আছে। তো সেই জন্য এই যে এখান দিয়ে যেটা সেইটা চলে গেছে। তো এই ছিল আমার ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ। তো আশা করেছিলাম আমি একটা ব্লগ বানানোর চেষ্টা করেছিলাম যেখানে ইন্ডিপেন্ডেন্সের সাথে কিছু না কিছু কানেকশন থাকবে। তো আশা করছি এই ভিডিওটা ঠিক কানেকশন, অনেকটা কানেকশন আছে এই ভিডিওটার সাথে বা এই জিনিসগুলোর সাথে। তো আশা করছি সে ফাইনালি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের গাড়ি, তার যাবতীয় সব কিছু আমরা দেখলাম। আশা করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার।